আমি যখন বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে রবীন্দ্রনাথকে কীরকম দেখলে, তখন উনি বলেছিলেন যে বাবা যে দেখ তখন তো রবীন্দ্রনাথের শেষের দিক, মানে বাবা যখন দেখছেন তখন ৭৮ বছর বয়স, রবীন্দ্রনাথ মানে চলে গেছেন ৮০-তে, ২ বছর আগে, শেষের দিক, শরীরটা একটু ভঙ্গুর, একটু কিন্তু তা সত্ত্বেও ও মানে ওনার চোখের দিকে তাকানো যেত না, চোখের দিকে তাকানো যেত না, উনি যার দিকে দেখতেন সে পাল্টা তার দিকে তাকিয়ে থাকতে পারতো না, এইরকমই একটা দৃষ্টি, মানে সাংঘাতিক, মানে সে কঠোর দৃষ্টি নয়, কিন্তু যে যাকে দেখছেন সে কিন্তু মানে বুঝতে পারতো যে উনি পুরো ভেতরটা পড়ে নিচ্ছেন আর কি, তার মনের ভেতরে অন্তর্ভেদী দৃষ্টি, ওই ছিল মানে সাংঘাতিক, সমুদ্রের মতো চোখটা, মানে ওই চোখের দিকে তাকালে ডুবে যেতে হয়, সেই জন্য চোখের দিকে বেশি তাকিয়ে থাকা যেত না। এটা আপনাকে বলেছেন আপনার বাবা? হ্যাঁ, বাবা বলেছেন এটা। গুড অবজারভেশন। বাবার কাছে বর্ষার গান অত্যন্ত প্রিয়, ও বর্ষার একটা অ্যালবামও উনি করেছিলেন। তা বর্ষার গান যখন শিখেছি তখন বাবা বলতেন যে গানটা একটু পড়ে নিও, একটু পড়ে নিও, আর খুব খুব যত্ন করে সুর লাগিও। এইটা বাবাকে যখন শেখাচ্ছেন, শৈলেশ তো হঠাৎ রবীন্দ্রনাথের মুখের দিকে তাকে মানে আমতা আমতা করে বলছেন, তুমি কিছু বলবে? তুমি না, হ্যাঁ বললে, সকালে তো লিখলেন ভরা শ্রাবণেরও গান, আমি দিতে এসেছি ভরা শ্রাবণ, আমাকে শোনালেন, আমি সেই অনুযায়ী নোটেশনটা করেছি, বলে আমার জিনিস আমি লেজে কাটবো না মুড়ে কাটবো, তোমার কি? একদম পরিষ্কার কথা, এই ভাষা, আমার জিনিস লেজে কাটবো না মুড়ে কাটবো, তোমার কি? গান নিয়ে কতটা পজিটিভ ছিলেন, গানটা ছিল মানে সকালে সুরটা ছিল, সুরটাই সকালে কয়েকটা কথা এক্সট্রা বসেছিল, আমি দিতে এসেছি ভরা ভরা, মা ওরা ভরা কথাটাকে তুলে দিলেন, আমি দিতে এসেছি শ্রাবণেরও গান, বলে ভরাটাই তো ভালো ছিল বলে সে আমি বুঝবো। আর আরেকটা কথা বলতে বাবা বলতেন যে বাইরে বৃষ্টি সবসময় হতেই হবে তার তো কোনো মানে নেই, বর্ষার গানে লিখতে গেলে কিংবা করতে গেলে বুকের ভেতরে বৃষ্টি পড়ছে সেটা আমিই জানি। হ্যাঁ, আজ আকাশের মনের কথা ঝড়ে ঝড়ে বাজে, সারা প্রহর আমার বুকের মাঝে, কোথাও বলা নেই যে বাইরে বৃষ্টি হচ্ছে। আধুনিক টাইপের গানগুলো ভীষণ মুনশিয়ানা লাগে, ভীষণ কঠিন ফোটাতে গেলে। গানের তো একটা রং থাকে, গানের তো একটা রূপ থাকে। আমি কমার্স পড়েছিলাম বলে বহুকাল ধরে বলে গেছেন যে হ্যাঁ 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 ডেবিট ক্রেডিট মিলে গেছে, ব্যালেন্স শিট মিলিয়ে দিয়েছো, গান হয়নি, গান হয়নি, শুনে গেলাম। আর কিভাবে কোথায় সুরটা লাগাতে হবে কথাটা একটুখানি বুঝে কথাটা, ছায়ানট কথাটা মানে রবীন্দ্রনাথ লিখেও ছিলেন। আচ্ছা, ধরায় অধরার মাঝে ছায়ানটের রাগিনীতে আমার বাঁশি বাজে, আমার বাঁশি কি সুন্দর, সব ভুলিয়ে যাওয়া, দারুণ। কোনো জায়গায় যেন কোনো ধাক্কা ধাক্কি না হয়। মানে কোনটার কথা বলছো? এই যে মানে রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেলেন, তারপরে যে দায়িত্বগুলো আরো বেড়ে গেল সবার, সূর্যনারায়ণ মজুমদার বলুন, রথীন্দ্রনাথ ঠাকুর তো আছেন, তখন সার্বিক দিকটা দেখতে হতো, গানের দিকটা রঞ্জন আর ইন্দিরা দেবী খুব স্ট্রিক্ট ছিলেন, মানে ওরা দুইজনেই খুবই স্ট্রিক্ট ছিলেন, এবং সেই স্ট্রিক্ট থাকার ফল কিন্তু এনারা কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুবিনয় রায়, জেলে দিয়ে যাও প্রদীপখানি। এইখানে অন্তরাটা আমাকে শেখাচ্ছেন, যখন অন্তরাটা শিখে হ্যাঁ দেখি এবারে তো করলাম, শুনলেন আরেকবার করলাম না, ঠিক ধরতে পারিস নি, তো ভালো করে শোন। কি বলে, নীল বসন অঞ্চল ছায়া, এই নীল বসন কথাটা
বলে ওটাতে তো একটা নিধা আছে, সেই নিধাটা কোথায় গেল গলায়, বলেছিলেন। আমরা জানি যে বর্ষা মঙ্গল শান্তিনিকেতনে খুব হৈ হৈ করে উদযাপন করা হয়। আর বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা শুরু করে দিয়ে গেছিলেন, প্রত্যেক ঋতুর একটা ওয়েলকাম সেরেমনি। ঋতু আসে যায়, আমরা টেক ইট ফর গ্রান্টেড করি যে তো আসবে, প্রকৃতি আমাদের দিয়েই যাবে, কিন্তু সেটাকে যে একটা বিশেষভাবে তার একটা উদযাপনের দরকার আছে, সেইটা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গান শিখেছেন আমি জানি সুরঞ্জন রায়, সুরঞ্জনদার বাবা শ্রদ্ধেয় শিল্পী সুবিনয় রায়। এবার আমরা সব কিছু শুনবো, মানে বর্ষার গান, তার বিশেষত্বটা কোথায়, বর্ষা মঙ্গল সম্পর্কে শুনবো, তারই বাকি সিগনিফিকেন্স, এবং সুরঞ্জনদা পিতা তার সম্পর্কে সব কিছু জানবো আর কি আজকে আমরা। আরেকবার বলেই দিই, আমি এসেছি আজকে সুরঞ্জন রায়ের বাড়িতে, এবং এই বাড়িতেই থাকতেন শ্রদ্ধেয় শিল্পী সুবিনয় রায়। সুরঞ্জনদা, আমরা শুরু করি যে এখন যেহেতু প্রচণ্ড বর্ষা চলছে, আমরা খুব বিরক্তও হয়ে যাচ্ছি মাঝে মাঝে যে কিরে বাবা এ থামবে না, কিন্তু এই বর্ষার একটা বিশেষ গুরুত্ব আছে, বিশেষ করে যারা আমরা রবীন্দ্রসঙ্গীত নিয়ে থাকি, রবীন্দ্রসঙ্গীত নিয়ে ভাবি, সব কিছুই আমাদের রবীন্দ্রসঙ্গীতময় আর কি। এবার একটু বলুন না যে মানে শ্রদ্ধেয় শিল্পী সুবিনয় রায় কী বলতেন, কী বলেছেন আপনার কাছে, এই বর্ষা মঙ্গলের কী অভিজ্ঞতা উনি অর্জন করেছিলেন ওনার গায়ক জীবনে বা অ্যাজ আ স্টুডেন্ট, মানে ছাত্র অবস্থাতে। আপনি তো গান করছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, স্টুডেন্টদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার যে লিগ্যাসি। বর্ষা মঙ্গল ব্যাপারটা মানে বর্ষার গান দিয়ে যে আমরা কাকে যে বরণ করছি জানি না, বর্ষাকে বরণ করছি না রবীন্দ্রনাথকে বরণ করছি, দুটোই হয়তো। হ্যাঁ, সেইটা বাবার কাছে বর্ষার গান অত্যন্ত প্রিয়। ও বর্ষার একটা অ্যালবাম উনি করেছিলেন। তা বর্ষার গান যখন শিখেছি তখন বাবা বলতেন যে গানটা একটু পড়ে নিও, একটু পড়ে নিও, আর খুব খুব যত্ন করে সুর লাগিও। হ্যাঁ, অসম্ভব যত্নের সঙ্গে রচনা, এগুলো সুরটাও লাগাবে খুব যত্ন করে। সে অবশ্য শুধু বর্ষার গানে নয়, সব গানের ক্ষেত্রেই উনি বলেছেন। এখন বর্ষা তো উনি রবীন্দ্রনাথের কাছে শেষ বর্ষা মঙ্গলের গানগুলো শিখেছিলেন, শেষ মুহূর্তে 1939 সালে শেষ বর্ষা মঙ্গলে উনি ছিলেন। রবীন্দ্রনাথের গলা থেকে গান শিখেছেন, মানে 17টা বর্ষার গান। এখন তার থেকে আমাকে শিখিয়েছেনও বটে, কিংবা রবীন্দ্রনাথের কাছ থেকে শেখেননি, শৈলেশদার কাছ থেকে শিখেছেন, কিংবা কিংবা নিজে নিজে নোটেশন থেকে রেডি করেছেন, সেসব গানও প্রচুর আছে। অনেক গানই শিখিয়েছেন আমাকে। সেইটা রবীন্দ্রনাথ সম্পর্কে কি কি ওনার স্মৃতিতে ছিল আর কি, মানে কি শেয়ার করেছেন আপনার সাথে? আমি ওনার কাছে শেখা বা ওনাকে দেখা কাছ থেকে সবকিছু আর কি। আমি যখন বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে রবীন্দ্রনাথকে কীরকম দেখলে, তখন উনি বলেছিলেন যে বাবা যে দেখ, তখন তো রবীন্দ্রনাথের শেষের দিক, মানে বাবা যখন দেখছেন তখন 78 বছর বয়স, রবীন্দ্রনাথ মানে চলে গেছেন 80-তে, 2 বছর আগে, শেষের দিক, শরীরটা একটু ভঙ্গুর, একটু কিন্তু তা সত্ত্বেও মানে ওনার চোখের দিকে তাকানো যেত না, চোখের দিকে তাকানো যেত না, উনি যার দিকে দেখতেন সে পাল্টা তার দিকে তাকিয়ে থাকতে পারতো না। এইরকমই একটা দৃষ্টি, মানে সাংঘাতিক, মানে সে কঠোর দৃষ্টি নয়, কিন্তু যে যাকে দেখছেন সে কিন্তু মানে বুঝতে পারতো যে উনি পুরো ভেতরটা পড়ে নিচ্ছেন আর কি, তার মনের ভেতরে অন্তর্ভেদী দৃষ্টি, কারেক্ট বাংলা, ওই ছিল, মানে সাংঘাতিক, সমুদ্রের মতো চোখটা, মানে ওই চোখের দিকে তাকালে ডুবে যেতে হয়, সেই জন্য চোখের দিকে বেশি তাকিয়ে থাকা যেত না। এটা আপনাকে বলেছেন আপনার বাবা? হ্যাঁ, বাবা বলেছেন এটা। গুড অবজারভেশন। হ্যাঁ, এই একটি। আর সকালবেলা উনি গান লিখতেন, সন্ধ্যাবেলা শৈলেশদা কি বলে চলো 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 নতুন নতুন গান রচনা হয়েছে, শিখবে চলো, নিয়ে যেতেন
তো মানে মোড় দিয়ে থাকতেন, কণিকা বন্দ্যোপাধ্যায় থাকতেন, শিখতেন। কণিকা বন্দ্যোপাধ্যায় মানে ওই অনুষ্ঠানেও উনি ছিলেন, কণিকা বন্দ্যোপাধ্যায়, আরও ছিলেন অনেকে, তেমন নাম করা না হলেও। তা ওই শিখতেন, শেখাটা মানে যখন যে শেখাতেন বলে সাংঘাতিক, বলে গলাটা একটু ক্ষীণ তখন, বয়সের ভারে, কিন্তু অলংকার পরিষ্কার। গানের যে অলংকারগুলো দিতেন রবীন্দ্রনাথ পরিষ্কার একেবারে, সেখানে কোনো ইয়ে নেই, কিন্তু গলাটা ক্ষীণ, এইটুকু বলতেন। এইটা শৈলজা থাকতেন। হ্যাঁ বলো। এটাই আর কি, এই যে গানগুলো শিখলেন, আপনি যদি করেও মানে যদি মনে করেন একটু করেও দেখাতে পারেন, যেটা বিশেষ করে উনি মানে কোনো একটা গান তো বারবার গাইতেন বা বারবার করতেন, বা সেটা গুনগুন করে ধরুন ঘুরছে ফিরছে ওই গানটাই গাইছেন, বা কোনো সময় বর্ষা দেখে খুব পুলকিত হয়ে, হয় না মানে স্পন্টেনিয়াস একটা অনুভূতি আর কি, এরকম বেশ কিছু গান আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে বাবার ওই রবীন্দ্রনাথের কাছ থেকে শেখা সবচেয়ে মানে আমার মনে হয় সবচেয়ে প্রিয় গান, সেটা আমি একটু পরের দিকে শোনাচ্ছি। আচ্ছা। নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে, এটা তো সবাই গায় না। না, হ্যাঁ, অল্পশ্রুত গান, অল্পশ্রুত গান। তারপরে খুব এসেছিল দ্বারে তব শ্রাবণ রাতে, এসব কেউ গায় না, 1939 সালের রচনা। এইগুলো আমি একটু পরে পরে একটুখানি ছুঁয়ে যাব। কিন্তু যেগুলো শিখলেন তার মধ্যে বাদলুদিনের প্রথম কদম ফুল ছিল, এসো গো জেলে দিয়ে যাও প্রদীপখানি, সব 1939 সালের। তারপরে ওগো তুমি পঞ্চদশী, ঠিক ঠিক, সঘন গহন রাত্রি, এই সমস্ত, এগুলো এর মধ্যে কিছু গান আমাকে দিয়ে প্রোগ্রামে গাইয়েছিলেন। একবার একটা অনুষ্ঠানে ইজেডসিসি মানে ইস্টার্ন জুরাল কালচারাল সেন্টার, বাবাকে দিয়ে, সালটা মনে পড়ছে না, 93, 93, 94 এরকম একটা হবে, তখন বাবাকে দিয়ে শেষ বর্ষা মঙ্গলটা করিয়েছিলাম। তা আমরা কয়েকজন ছাত্রছাত্রী, আমার দাদাও ছিল, তা সেখানে আমার দুটো গান ছিল, দাদার দুটো গান ছিল, এরা অল্প অল্প কিছু ছাত্রছাত্রী, বাবাও দুটো গেয়েছিলেন, বেশি গান নেই, সবাই দুটো করে, ঠিক আছে। তা সেইখানে উনি কিছু স্মৃতিচারণা করেছিলেন যে ওই বর্ষা মঙ্গলের, মানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিতে যে বর্ষা মঙ্গলটা হচ্ছে, যে বর্ষা মঙ্গলটা হচ্ছে, সেটি মানে শেষ বর্ষা মঙ্গল, মানে কি বলে 40 সালে কোনো কিন্তু বর্ষা মঙ্গল হয়নি, কারণ তখন রবীন্দ্রনাথের শরীরটা এতই খারাপ, উনি রচনা করতে পারেননি। তখন সে বছর একটাই বোধহয় গান রচনা করেছিলেন, সেটা হচ্ছে রিমিকি ঝিমিকি ঝড়ে ভাদরেরও ধারা, এইটা আর রচনা হয়নি। অতএব পুরনো বর্ষামঙ্গলটি আবার রিপিট হয়েছিল বাসি বর্ষামঙ্গল হিসেবে, বাসি বিয়ে হয় না, ওটার নাম ছিল বাসি বর্ষামঙ্গল। তা সেইটাই, তো সেইখানে একটা একটু শোনাচ্ছি। হ্যাঁ অবশ্যই, এটা এটা খুবই প্রিয়, তো পরে বাবার কাছে শেখা, আমাকে দিয়ে প্রোগ্রামে গাইয়েছিলেন উনি। এসো গো জেলে দিয়ে যাও প্রদীপখানি, বিজন ঘরের কোণে এসো গো, নামিল শ্রাবণ সন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে এসো। এইটা বলেছিলেন বাবা, যে গানের মধ্যে একটা আকুতি আছে, কিন্তু গানটা কিন্তু খুব লাফালাফি ঝাপাঝাপি করে গাইবার নয় কিন্তু, হ্যাঁ, যেই ডাকছেন এসো গো, এই যে করুণ আরতি একটা, জেলে দিয়ে যাও প্রদীপখানি, এইখানে অন্তরাটা আমাকে শেখাচ্ছেন। যখন অন্তরাটা শিখেছে, অন্তরাটা শিখে, হ্যাঁ দেখি এবারে তো করলাম, শুনলেন আরেকবার করলাম।
না ঠিক ধরতে পারিসনি, তুই তো ভালো করে শোন। কি বলে, নীল বসন অঞ্চল ছায়া, এই নীল বসন কথাটা বলে ওটাতে তো একটা নিধা আছে, সেই নিধাটা কোথায় গেল গলায় বলেছিলেন। অনবিষয় মম নিভৃত প্রতীক্ষায় যথে মলিকার মৃদু গন্ধে নীল বসন। এই যে লাস্টের দন্তনার ওপর আমি যেটা করছিলাম নীল বসন, সেটা বলে না, ওটা নয়, শুধু দাহা তো নয়, ওই একটা নিয়ের ছোট্ট টাচ আছে, ওটাই বিউটি, ওটা বুঝতে হবে। নীল বসন পরের নিটা স্পর্শ স্বর, এই যে ব্যাপারটা, সুখ সুখ রজনী সম মেলুক মনে, এই যখন এসো গোটা ঘুরে এসে বলছেন, ওই যে করুণ আরতিটা এমনভাবে ফুটে বেরোচ্ছে, আর এই যে নীলবসন অঞ্চলে ছায়া, বলে এটা কি সুর, এটা সারেগামা পাতা নিশা, কি আছে, কিচ্ছু নেই, কিন্তু কিরকম শোনাচ্ছে দেখ, এইটা সেই রকম শোনানো দরকার। সারেগামা পাতা নিশা বলে যাও, স্ট্রেট ভুলে যাও, নীলবসন অঞ্চলে ছায়া, এই কি বলে সুখরজনী সম, এটা মনে রাখো। এবং এটা ক্রেসেন্ডো একে বলে ইয়েতে, মানে ইউরোপিয়ান মিউজিকে, ইংরেজি গানে এটা ভয়েসটা এই যে এক ধাপ করে নোটটা উঠছে, এক ধাপ করে ভয়েসটা বাড়বে একটু একটু করে। সুখরজনী সম নীল বসন অঞ্চল ছায়া, সুখ রজনী সম মেলুক মনে। বোঝাতে পারছি? একদম ঘোর লেগে যায়, তাই না বলুন? হ্যাঁ, তখন তো মানে তোমার ঘোর লেগে যাওয়াটা এক ব্যাপার, আমার ঘোর লেগে যাওয়ার তখন আরেক ব্যাপার, মানে আমাকে তারপর আবার গাইতে হবে। হ্যাঁ, মানে পিতা সুবিনয় রায় আর শিক্ষক সুবিনয় রায় কিরম ভাবে দেখেছেন, কতটা বকা খেয়েছেন? না, পিতা সুবিনয় গান শিখতে বসে আমি কিন্তু পিতা সুবিনয় রায়কে পাইনি, আমি তখন শিক্ষক সুবিনয় রায়কেই পেয়েছি। হ্যাঁ, শিক্ষক সুবিনয় রায়কে পেয়েছি। ভীষণ কোমল একটা মানুষ ছিলেন। হ্যাঁ ছিলেন, কিন্তু গানের ধরা পড়ে ভীষণ কোমলতা, মিষ্টত্ব একটা, সেটা কিন্তু শেখানোর ব্যাপারে যখন কেউ ভীষণ ভুল করছে, বারবার একই ভুল হচ্ছে, হ্যাঁ তখন ওনার এটা মানে উনি ছাড়তেন না, উনি মানে কোমলে কঠিনে, হ্যাঁ এটা ছাড়তেন না উনি, যে ওকে বারবার করে বুঝিয়ে দিতেন যে হচ্ছে না, সেইটা বারবার করে বুঝিয়ে দিতেন যে এইটা হচ্ছে না, এইটা হবে বলে যেটা দেখাতেন, সেটা হওয়া খুব মুশকিল। কিন্তু মাঝে মাঝে আমার মনে হতো যে অন্যায় আবদার, কেন আমাদের থেকে এরকম ভাবে, আর উনি তো ফেরত দাও মানে আমি যেটা তোমায় দিচ্ছি এখন, মানে যেভাবে শেখাচ্ছে, মানে ধার দিলাম মানে ফেরত দেওয়া যাবে, হ্যাঁ সেইটা বড় কঠিন, যেভাবে দিয়েছেন উনি ওই রকম। আসলে সুবিনয় বাবু তিনি যার স্টুডেন্ট ছিলেন, যার ছাত্র ছিলেন, শৈলজরঞ্জন মজুমদার, তারও তো মারাত্মক মানে কোট আনকোট বদনাম আছে, একেবারে জবরদস্ত শিক্ষক। হ্যাঁ, শৈলজা আবার মানে ওই ছড়ি দিয়েও মারতেন, আমি শুনেছি ছটকি করে এটা মারলেন। আমি বাবাকে বলেছিলাম, বলেন না রে, আমার সৌভাগ্য আমি খাইনি ওটা। হ্যাঁ, যাদের মানে বিয়ে হতো ছড়িয়ে পাট করে মারতেন। যাকে তবে বলে গিয়েছিলেন যে আমার ছাত্রদের মধ্যে ওই বাবার নাম করে বলেছিলেন ওই শ্রেষ্ঠ, আর ছাত্রীদের মধ্যে মোহর, এইটাই বলেছিলেন। এবার স্বরলিপি কতটা আমরা লিবার্টি নিতে পারি, এটাও খুব বড়, মানে আমরা যেটা সুবিনয় রায়ের বাবুর কাছ থেকে যেটা গান থেকে আমরা বুঝি আর কি, একদম পারফেক্ট স্বরলিপি, তা সত্ত্বেও যে একটা কোমলতা, একটা মিষ্টত্ব, একটা আবেগ,
সবকিছু, এটা কতটা মানে আপনি লিবার্টি নিতে পারেন সে বিষয়ে আপনাকে কি বলতেন বা ছাত্রছাত্রীদের? লিবার্টি কাকে দেয়া হবে, সে কি, তার কতটা জ্ঞান আছে, সে কতটা রবীন্দ্রনাথের এবং রবীন্দ্রসঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল। অশ্রদ্ধা করে লিবার্টি নিলে সে তো আরেক জায়গায় চলে গেল। হ্যাঁ, সেইটা। আর একটা বলতেন যে এই যে নোটেশন যেটা সামনে যেটা যদি বলে এখানে কি লেখা আছে, এগুলো কি লেখা আছে, এটা তো একটা কঙ্কাল, এটা স্কেলিটন, এর মধ্যে রক্ত মাংস চামড়া তোমায় দিতে হবে, তোমাকে গেয়ে বোঝাতে হবে। কারণ এই কি, এই যে সারে গামা সারে নিধা পামা গামা, এগুলো কি, এগুলো কি সুর লেখা আছে? এগুলো সুর নয়, এগুলো নোটস। এই নোটসগুলো তুমি তোমার গলায় তুলবে, তুলে যেটা বের করবে সেটা সুর। তখন যেন নোটস না বেরোয়, তখন যেন শুনে মনে না পড়ে এই একটা গা, ওই একটা ধা, যেন মনে না পড়ে। হ্যাঁ, তখন যেন ওই কথাগুলোই মনে পড়ে। গলা দিয়ে সুর বার করো। আমি তো রেকর্ডিং করছেন, গানটারও বলছি আমি, সেটা বর্ষার গান নয়, নিভৃত প্রাণের দেবতা। তখন চোখটা চলে গেছে, নিজে মানে লেখা পড়তে পারেন না মানুষ, দেখতে পান আপচা, লেখা পড়তে পারেন না। সেরকম করে তো মানে 14 বছর বেঁচে রইলেন প্রায়, গানও করলেন, শেখালেনও, রেকর্ডিংও করলেন। আমি থাকতাম, আমাকে একটু এই সঞ্চারিতা একটু করতো, সঞ্চয়টা একটু শোনাতো, ওই সঞ্চয়টা, ওই যে একটা জায়গায়, তব জীবনের আলোতে জীবন প্রদীপ জ্বালাই মা, এই জায়গাটা, এই জীবন প্রদীপ কথাটা বলতো। আলো, ওটা তো সানিগা আছে, সানিগা বলে। আমি তো নোট জিজ্ঞেস করিনি, সুরটা দেখি বলছে, তো সেই আর কি। তব জীবনের আলোতে জীবন, এই যে ব্যাপারটা, নি গা পা, আমি যতবারই দেখাচ্ছি বুঝতে আমি পেরেছি, কিন্তু গলা দিয়ে নোটসই বেরোচ্ছে, সুর বেরোচ্ছে না, আমি সুর পাচ্ছি না। আমি নিগাপা বুঝতে পারলাম, কিন্তু গলা দিয়ে তোমার যেটা বেরোচ্ছে সেটা কিন্তু নিগাপা, এই সুরটা বার করতে হবে। মানে অনেক আজকে থেকে এসে 35 বছর আগে সেগুলো বুঝতে সময় লাগতো, যে কি বলতে চাইছে, যে সুর বার করো, নোটস চাইনি, নোটস গলায় তুলেছো, বেশ করেছো, সুরটা বার করো। এই হচ্ছে ব্যাপারটা, যে নোটেশন ধরছেন আমাকে, নতুন, একদম নতুন গান, কোনোদিন শুনিনি তখন। এখন এর কি আছে, মাগা মানি দাপা, এরকম একটা কিছু দেখি, যাই হোক এটা করি, মাগা মানি দাপা, ঠিক আছে, ঠিক আছে, সুরে বলো। তখনই কি একটুখানি বেশ সুরে বলো, মানে হার্টবিট বেড়ে যেত আর কি, সুরে বলো, এটা নোটস দিয়ে বোঝালে, যেটা সুরে বলো তো। আর কথায় তলায় যে কথাটা লেখা রয়েছে, ওপরে সুর, তলায় তো বাড়িগুলো লেখা থাকতো, সুরে বলো। কঠিন, খুবই কঠিন। প্রেম না পূজা, কোনটার উপর কি বলতেন? মানে এই যে পর্যায় ভাগ, মানে বয়স যত বেড়েছে, কি আশ্চর্য, তত প্রেম পর্যায়ের গানের প্রতি আকৃষ্ট হয়েছেন। রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান সবই বেশি বয়সের রচনা, একদম। উনিও কিন্তু প্রেম পর্যায়ের গানে, এবং লাস্টে ওনার মানে ইচ্ছেটা পূরণ হয়নি, উনি বলেছেন শেষ অ্যালবামটা একটা প্রেম পর্যায়ের যদি একটা অ্যালবাম করতে পারি, সেটা আর হয়নি। তা প্রেম পর্যায়ের গানে তখন মানে বলেছেন ধ্রুপদ খেয়াল, মানে সুবিনয় রায়, হ্যাঁ, এই ব্যাপারটা, ওটা হয়ে যায়, খাটতে হয়, পরিশ্রম করতে হয়, ওটা হয়ে যায়, মানে মোটামুটি সব ঠিকঠাক রেখে সুর, কিন্তু প্রেমের গান, এই যে রবীন্দ্রিক টাইপের এই গান, এগুলো কিন্তু আলাদা করে ফোটাতে হয়। ধ্রুপদের এই ভাঙা গানগুলো মোটামুটি কারেক্ট গাইলেই একটা চেহারা বোঝা যায়, কিন্তু ওটাতে চেহারা বোঝাতে গেলে, মানে প্রেম পর্যায়ের গানের চেহারা বোঝাতে গেলে কিন্তু
আলাদা করে ফোটাতে হয়। ওটা ওটা খুব গুরু দায়িত্ব। সেইটাই। হ্যাঁ, অনেক অনেক যে ধরা যাক, একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। হ্যাঁ বলুন না। আমাদের তো মূল বিষয়টা রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অত্যন্ত শ্রদ্ধেয় শিল্পী সুবিনয় রায়। আমরা তো আলাদা করতে পারবো না। অনেকটা জেনারেশন পরই হয়তো আমরা, তারপর আরও জেনারেশন পর আপনার ছাত্রছাত্রীরা শিখতে গেলে তো প্রথমে ওনারটা শুনে নিতে হবে আগে, সেটা যেই গানই হোক আগে তো ওনারটা শুনে নিতে হবে। আমাকে একবার দুর্বাদল চট্টোপাধ্যায়, যিনি বিখ্যাত অ্যারেঞ্জার, ভায়োলিন বাদক এবং পিয়ানো অ্যাকর্ডিয়ানও ভালো বাজাতেন, ভালো বাজান এখনো, আমাকে বলেছিল, বলে শোনো, আগেকার দিন না এককালে, খুব কথাটা দামি বলেছিল, এককালে যখন অনেক অনেক গ্রামে বাড়িতে ঘড়ি টড়ি কিছু ছিল না, রেল আর ট্রেন আসতো, ও এইটা এখন ওই ট্রেন যাচ্ছে, এখন তাহলে 7:45 বাজে, মানে ওই ট্রেনের হুইসেল শুনে সময় মিলাতো ওরা একদম। হ্যাঁ, আমরা তোমার বাবার গান শুনে সুর মেলাই, বলে ওই নিবিষ্ট চিত্তে গাইতেন, মানে ওটা যে গানটা যে আসলে একটা পুজো, এটা যে কত একটা বড় একটা মানে কি বলবো আর কি, মানে পূজার অর্ঘ্য, একটা অর্ঘ্য, মানে গানটা ভেতরে ঢুকতে পারতেন, সাংঘাতিক মধ্যে কিরকম করে যেন সুইচ অফ করে দিতে পারতেন আগের গানটাতে। আগের গানটায় যদি একদম একদম টপ্পা কিংবা গড়া ধ্রুপদে, পরের গানে পরিবর্তন হচ্ছে, হ্যাঁ পরের গানে একদম অন্যরকম, প্রথমে টপ্পাঙ্গের, তারপর ধ্রুপদাঙ্গের। হ্যাঁ, ধরা যাক এই গানটা, হ্যাঁ বলুন না, বেহাগের উপরে ধরা যাক। বেহাগ তো রবি ঠাকুরের খুব প্রিয় একটি রাগ। কি ভয় ভয় ধামে তুমি মহারাজা, ভয় যায় তব নামে, কি ভয় ভয় ধামে। সেই বেহাগেই আমার নিখিল ভুবন হারালে এই যে যখন ধরেছেন পুরো বেহাগের জায়গায় রইল, কিন্তু পুরো ইয়ে পাল্টে গেল, তখন আর ভাবা যাচ্ছে না ইনি আগে একটা কড়া বেহাগের একটা ধ্রুপদ শোনালেন, ইনি এখন আবার বেহাগের এইসব শোনাচ্ছেন। কিছু বলবে তুমি? না, হ্যাঁ বললে, সকালে তো লিখলেন ভরা শ্রাবণেরও গান, আমি দিতে এসেছি ভরা শ্রাবণ, আমাকে শোনালেনও, আমি সেই অনুযায়ী নোটেশনটা করেছি। বলে আমার জিনিস আমি লেজে কাটবো না মুড়োয় কাটবো, তোমার কি? একদম পরিষ্কার কথা, এই ভাষা, আমার জিনিস লেজে কাটবো না মুড়োয় কাটবো, তোমার কি? গান নিয়ে কতটা পজিটিভ ছিলেন। গানটা ছিল মানে সকালে সুরটা ছিল, সুরটাই সকালে কয়েকটা কথা এক্সট্রা বসেছিল, আমি দিতে এসেছি ভরা ভরা পামা, ওরা ভরা কথাটাকে তুলে দেন, আমি দিতে এসেছি শ্রাবণেরও গান, বলে ভরাটাই তো ভালো ছিল, বলে সে আমি বুঝবো, ভরাটা রইল না, কিন্তু সকালে রচনাই ছিল আমি দিতে এসেছি ভরা শ্রাবণেরও গান, এই সেইটা। আর আরেকটা কথা বলতেন যে বাইরে বৃষ্টি সবসময় হতেই হবে, তার তো কোনো মানে নেই বর্ষার গানে, লিখতে গেলে কিংবা করতে গেলে। বুকের ভেতরে বৃষ্টি পড়ছে, সেটা আমিই জানি। হ্যাঁ, আজ আকাশের মনের কথা ঝড়ে ঝড়ো বাজে, সারা প্রহর আমার বুকের মাঝে। কোথাও বলা নেই যে বাইরে বৃষ্টি হচ্ছে, বুকের মধ্যে মেঘ, হ্যাঁ বুকের মধ্যে বৃষ্টি, বুকের মধ্যে বজ্রপাতও হতে পারে, বাইরের সঙ্গে সব মেলানো যায় না। আর রবীন্দ্রনাথের বেশ কিছু গান আছে যে কিছুক্ষণ মানে একটুখানি হয়তো অন্তরা পর্যন্ত বাইরের এটা দেখে, দৃশ্যটা দেখে, মানে তখন যখন বৃষ্টি হচ্ছে খুব সুন্দর মেলানো যায়, তারপর আর মেলানো যায় না, তারপর সেই বৃষ্টি থেকে সরে গেছেন, ওই বৃষ্টি থেকে যেটা চোখে দেখা যায়, এবারে মনের চোখ দিয়ে সে বৃষ্টিটা সেইটা দেখছেন, ওই মালতীলতা তোলে, আচ্ছা, পিয়ালো তরুরও কোলে, হ্যাঁ
পূব হাওয়াতে মালতীলতা দোলে, সেই দোলাটা তো তুমি যদি সেরকম জায়গায় যাও, মালতীলতা পূব হাওয়াতে যে দুলছে, তুমি তো চোখে দেখতেই পাচ্ছ হাওয়ায় দুলছে। কিন্তু এবার যখন সঞ্চারিতা আসবে, জানি না, করুন না, করতে করতে বলুন না। তো মিষ্টি একটা গান, আর মালতীলতাও সেরকম একটা ফুল, থোকা থোকায় ভরে থাকে গাছ। হ্যাঁ, তাও তো রং বদল হয়। হ্যাঁ, রং বদল হয়। আর একটা হচ্ছে যে মালতীলতার দোলে গানটা, বাবা বলেছিলেন গানটার ভেতর ব্যথা আছে খুব, মানে হই 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 করে, মানে জবরজং দিয়ে কিন্তু এই গানটা নয়। আচ্ছা, এই লয়টাই দেখিয়েছিলেন। আচ্ছা, ওই মালতীলতা দোলে দোলে পিয়াল তোর কোলে, ওই মাল, হলো তো? এটা গেল। এইবারে বলে, এইবারে সঞ্চারী, ব্যথাটা ওইখানেই, গানটা ওখানেই। জানি নে কোথায় যাগো ও গো বন্ধু পরবাসী, কোন নিভৃত বাতায়নে। এটা কি তুমি দেখতে পাচ্ছ চোখ দিয়ে? জানি না কোথায় যাগো গো বন্ধু পরবাসী, কোন নিভৃত বাতায়নে। তুমি চেষ্টা করছো তোমার মনের চোখ দিয়ে দেখা। হ্যাঁ, বড্ড মায়া আর বড্ড কষ্ট, করুণা ঘন জায়গা, এইটা জানি না কোথায় যাবো গো বন্ধু। হ্যাঁ, সেটা নিশীথের জলভরা কণ্ঠে, কোন বিরহিণীর বাড়ি তোমারে কি যায় বলে। একদম তাই। এর সঙ্গে ডাইরেক্ট বর্ষার কোনো সম্পর্ক নেই কিন্তু। না, এই যে ব্যাপারটা আজি বরিশন মুখরিত শ্রবণ রাতি, এসে তুমি এখন যে অবস্থা, তুমি রোজ রাত্রিবেলা বুঝতে পারছো। এটা বলেই একটা কথা বলেছেন, স্মৃতি বেদনার মালা একেলা গাঁথি। এই যে ব্যাপারটা, স্মৃতি বেদনার মালা একেলা গাঁথি, বর্ষাতে প্রচন্ড আনন্দ প্রকাশ তো হয়েছে বিভিন্ন গানে, কিন্তু আমি জানি না, মানে অনেক মিষ্টি করে আর কি, কষ্টটাও বড্ড বেশি করেই বলা আছে বিরহের কথা বেশি বলা আছে বর্ষার মধ্যে, মানে বর্ষার বিরহ কিন্তু মানে একদম একে অপরের পরিপূরক হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, বর্ষা তো সত্যি কথা বলতে গেলে সে অর্থে খুব সাদা চোখে দেখলে বর্ষায় তুমি বেরোতে পারছো না বাইরে, বসে আছো, তোমার ভাব, মানে বসে বসে ভাবছো, ভাবা ছাড়া আর কিছু নেই। সেইখানে বসন্তে তুমি বেরিয়ে যেতে পারো, মানে উদ্দাম, প্রকৃতি খুব সুন্দর আর কি, বেরিয়ে যাওয়া যায় বাইরে থেকে চট করে। কিন্তু বর্ষায় তুমি সবসময় বেরোতে পারছো না, সেইখানেই ভাবনা চিন্তাগুলো আসে, আর জীবনের ব্যথাগুলো ফোটে, খুবই ফোটে। আর বলুন না, আপনার আর কি, আরো কি গানের ব্যাখ্যা, মানে বই আছে, আপনার তো বই দেখতে হয় না, এটাও একটা ব্যাপার আছে। এই ব্যাপারটাতে আমি আসবো পরে। সুরঞ্জনদার মানে বাবাও তাই করতেন, বলুন, বই দেখে, মানে গানের বই দেখে গাইতে হতো না, আপনিও সেটা আয়ত্ত করে ফেলেছেন। এবং বই না দেখে গাওয়া বা স্বরলিপি না দেখে গাওয়া, তাতে প্রচন্ড মনোসংযোগের ব্যাপার আছে। একটু মনটা যদি দিগ্ভ্রান্ত হয়, তখনই কিন্তু ওয়ার্ডিং ভুলে যাওয়ার একটা ভয় থাকে। আরেকটা দায়িত্বের ব্যাপার আছে, যেহেতু তোমার কাছে কিছু খোলা নেই, তুমি যেন কথাবার্তা ভুল বলে ফেলো না। একদম তাই, সেইটার একটা দায়িত্ব আছে। এটা নিয়ে কি উনি কিছু বলতেন, আপনার বাবা কিছু বলতেন? না, মুখস্থ করে গাওয়াটাকে খুব মানে অ্যাপ্রিশিয়েট করতেন। আচ্ছা, যে হ্যাঁ ঠিক আছে, সে ঠিক আছে, না দেখে গাওয়াই সবচেয়ে ভালো। আর স্বরলিপি দেখে গাওয়াটা একদমই পছন্দ করতেন না, স্বরলিপিটা নিজে তৈরি হওয়ার জন্য, নিজেকে নিজে তৈরি করার জন্য, কোনো রেফারেন্স আবার যদি ঘাঁটতে হয় সেটার জন্য। মানে গানটা আমি লোককে শোনাতে বসলাম, সামনে খোলা স্বরলিপি, আমি সেটা দেখি না, তাহলে মানে অধিকাংশ ক্ষেত্রে গানটা গান হয় না, সুর আবৃত্তি হয়ে যায়। একদমই তাই। এবার না, মানে বর্ষার গানের তো কোনো, ভানু সিংহের পদাবলিতে যদি আসি, সেখানেও সাওয়ানা গাগানে বলুন, গাহানা কুসুমা কুঞ্জাবানে, সবের মধ্যেই তো বর্ষা আর বর্ষা। রাধা কৃষ্ণের প্রেম, সেখানেও বর্ষা ঢুকে পড়ছে।
হ্যাঁ, বর্ষা প্রেমের সঙ্গে বর্ষার তো একদম মাঝি গতুলি লগনে বাদলে ভবনে, হ্যাঁ, তারপরে কি বলে অনেক কথা বলেছিলেন, কবে তোমার কানে কানে, কত নিশিত অন্ধকারে, কত গোপন গানে, কারণ সেইখানেও বৃষ্টি ধারায় ঝড়ো ঝড়ো আছে, বৃষ্টি উনি প্রেম উনি তো সব জায়গায় পেয়েছেন, মানে প্রখর গ্রীষ্ম প্রেম আছে একদম। এই জন্য বর্ষায় যেটা বাবার তুমি জিজ্ঞেস করলে না খুব ফেভারিট গান, এইটা গাইতেন। নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মিলে, ও গো প্রবাসিনী, স্বপ্নে তব তাহার বারতা কি পেলে, নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মিলে। খুবই অল্পশ্রুত গান, এটা গাওয়াই হয় না। এই নোটেশন দেখে তুমি কি করবে? হাবুডুবু খেতে হবে। কি করবে এইগুলো? একদম হাবুডুবু, মানে তোমাকে গেয়ে, কি তাল? এটা ষষ্ঠী তাল। আচ্ছা, কি বলে, তোমাকে বোঝাতে হবে এটা। এই যে বলি মানে এই ধরনের গানগুলো, এই যে রবীন্দ্রিক টাইপের গানগুলো ভীষণ মুনশিয়ানা লাগে, ভীষণ কঠিন ফোটাতে গেলে। গানের তো একটা রং থাকে, গানের তো একটা রূপ থাকে। আমি কমার্স পড়েছিলাম বলে বহুকাল ধরে বলে গেছেন যে হ্যাঁ 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 ডেবিট ক্রেডিট মিলে গেছে, ব্যালেন্স শিট মিলিয়ে দিয়েছো, গান হয়নি, গান হয়নি, শুনে গেলাম। আর কিভাবে কোথায় সুরটা লাগাতে হবে, কথাটা একটুখানি বুঝে কথাটা, সুরটা যে এই যে কোন গহনর নেতার এলেমে সঞ্চারিতা বলেছিলেন, ছায়ানট বেস্ট গান, ছায়ানট কথাটা মানে রবীন্দ্রনাথ লিখেও ছিলেন। আচ্ছা, ধরায় অধরার মাঝে ছায়ানটের রাগিনীতে আমার বাঁশি বাজে, আমার বাঁশি বাজে। কি সুন্দর, সব ভুলিয়ে যাওয়া, দারুণ। কোনো জায়গায় যেন কোনো ধাক্কা ধাক্কি না হয়, একদম গলাটাকে ভুলিয়ে যেতে। আরেকটা কথা, ধরুন ধ্রুপদাঙ্গের গানে তো বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতে গেলে কিন্তু বুদ্ধিও লাগে, পড়াশোনা তো লাগেই। অবশ্যই আমরা এটাও জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে তো স্কুলে যাননি, তারপরে বিশ্বভারতীর ফাউন্ডার, প্রথম মানে উপাচার্য তো তিনি, হ্যাঁ, তারই মাথা থেকে এসেছে এরকম একটা বিশ্ববিদ্যালয় এরকম হবে, সব কিছু তার রূপরেখা। আর শিল্পী সুবিনয় রায়ও খুব ভালো একজন স্টুডেন্ট ছিলেন। আচ্ছা, কেমিস্ট্রি অনার্স নিয়ে। আচ্ছা, ও আচ্ছা, রসায়ন, সেই রস আর রসায়নটা মিলেছে একদম। শৈলজা কিন্তু কেমিস্ট্রি টিচার ছিলেন, শৈলরঞ্জন, একদম সেই হিসেবেই তো জয়েন করেছিলেন বিশ্বভারতী। হ্যাঁ হ্যাঁ, কলা রসায়নের অধ্যাপক শিক্ষা ভবনে, না শিক্ষা ভবনে, বাবা জয়েন করেছিলেন শিক্ষা ভবনে। শৈলজা তো রসায়নের অধ্যাপক ছিলেন, আর গান ও আচ্ছা, মানে বাবা শিক্ষা ভবনে জয়েন করেছিলেন। আচ্ছা, মানে কেমিস্ট্রি টিচার হিসেবে না, পড়তে শিক্ষা ভবনে। ও আচ্ছা আচ্ছা, মানে গান শিখতে শুধু না, মানে স্টুডেন্ট হিসেবে গেছিলেন, মানে পড়াশোনা। হ্যাঁ, ও ওইখান থেকে শৈলজা বাবাকে দেখে বুঝতে পেরে চলো গান শিখবে। তারপরে ইন্দিরা দেবী বললেন যে তুমি শোনো, মানে তুমি শাস্ত্রীয় সঙ্গীত, না আমি তো শিখিনি, আমি জানি না, তুমি ইমিডিয়েটলি শাস্ত্রীয় সঙ্গীত শিখবে, তোমার গলায় শাস্ত্রীয় সঙ্গীতটা আছে, ওটা আছে, এটা আর
তোমার গলায় পূজা পর্যায়ের ওই গানগুলো, ভারী গানগুলো, সপ্ত গানের ব্রহ্মসঙ্গীত, পূজা পর্যায়ের গান তোমার গলা থেকে যেটা হবে সেটা আর কারোর গলা থেকে হবে না। ইন্দিরা দেবী বলে দিয়েছিলেন। কি ব্যক্তিত্বময়ী ছিলেন হ্যাঁ, আর কিরকম বুঝতেন। তারপরেই বাবা ফিরে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে আরম্ভ করলেন। ওই 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 রকম 43 তো বাবা জয়েন করলেন শান্তিনিকেতনে সঙ্গীত ভবনের প্রফেসর হয়ে। আচ্ছা, 22 বছর বয়সে সর্বকনিষ্ঠ প্রফেসর। ও বলে মেয়েরা মানতই না আমাকে, মেয়েরা সহপাঠী ভাবতো। মানে একটু চেহারাটা ছোটখাটো ছিল। হ্যাঁ, ছোটখাটো, তখন দেখতে ভালোই ছিলেন। তা যাই হোক, বলে সেই আর কি, কিন্তু ক্লাসে বসলে মানতেই হতো একদম। তার প্রজ্ঞা, হ্যাঁ, গানের উপর যে দখল, তখন উনি উইটনেস করেছেন। হ্যাঁ, মানে পরবর্তী যুগে তখন তো হ্যাঁ, জয়েনও করলেন শান্তিনিকেতন, মানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রফেসর হিসেবে। মানে কি মানে কি উপলব্ধি করলেন আর কি, যে গুরুদেব আর নেই আশ্রমে? শূন্যতাটা উপলব্ধি করেছিলেন, উনি চলে গেলেন। রবীন্দ্র শূন্য বিশ্বভারতী, হ্যাঁ, শান্তিনিকেতন রথীন্দ্রনাথ ঠাকুর হাল ধরলেন। ইন্দিরা দেবীও চলে এলেন, তিনিও অনেকটা কোষে ধরলেন। এবং তখন তো উনি আরো বেশি করে গানের স্বরলিপি কি অবস্থাতে আছে সেগুলো যেন রক্ষিত হয়। হ্যাঁ, কোনো এক্সপিরিয়েন্স তখন কি শেয়ার করেছেন, জানতে চেয়েছেন কখনো? তো গানের দিকটা চলে যাওয়ার জন্য ইন্দিরা দেবী খুব স্ট্রিক্ট ছিলেন, খুব স্ট্রিক্ট ছিলেন। মানে ওরা দুইজনেই খুবই স্ট্রিক্ট ছিলেন, এবং সেই স্ট্রিক্ট থাকার ফল কিন্তু এনারা, কণিকা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্ববিনয় রায়। হ্যাঁ, আর আরেকটা শেষ করি একটা গান দিয়ে, যেটা খুব মনে হয় যে মানে বর্ষাকে ভীষণভাবে, সেটা মানে বর্ষার উদযাপনটা সেখানে ভীষণ প্রকট। রিমিকে ঝিমিকে বর্ষণ, ঝিল্লি ঝনক ঝননন, হে শ্রাবণ ঘোচা ঘোচা, স্বপ্ন মহাব গুণ্ঠন ঘোচা। এই যে ব্যাপারটা, এইটা আর বর্ষা উদযাপন আমার কাছে এইটা। তিমির অবগুণ্ঠনে, তিমির অবগুণ্ঠনে, বদন তব ঢাকে, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে, দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে। আমরা চেষ্টা করলাম আমাদের মতো করে একটু রবি ঠাকুরকে স্মরণ করে যদি বর্ষাটাকে আরো একটু ছুঁয়ে নেওয়া যায়, কেন বর্ষা তো চলে যাওয়ার সময় হয়েই গেছে। না, আবার রবীন্দ্রনাথ তো বর্ষাকে যেতে বারণও করেছেন। শ্যামল শোভন শ্রাবণ তুমি নাইবা গেলে। ঠিক ঠিক ঠিক, একদম নাইবা গেলে থেকেই গেলে। আর বর্ষা ওর জন্য অপেক্ষা করতেন। বর্ষায় পোশাকটাও ছিল তার মূলত নীল। হ্যাঁ হ্যাঁ, বসন্তে একরকম পোশাক পরতেন, বর্ষার জন্য অনেক রকম পোশাক। এভাবে আমরা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন অনেক কিছু। সেভাবে আমরা যদি সেটা পালন করতে পারি, যদি অবজার্ভ করতে পারি আমাদের লাইফে, আমাদের জীবনে, আমরাই সমৃদ্ধ হব, ঋদ্ধ হব। তাহলে এইটুকুই থাক আজকে। নমস্কার।